আপনারা জানেন যে আমার বাবা এমবিবিএস আছে এবং আপনাদের প্রান্তীয় নেতাকে গুম করে ফেলা হয়। পশ্চিমা দেশগুলো কিন্তু আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে ইউনূস সরকারের দিক থেকে। তার একটা বড় খবর হলো দ্রুত নির্বাচন সহ 3 দফা দাবিতে 3টি দাবিতে প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ার 43 সিনেটর এমপির চিঠি। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। সবগুলো বিষয় আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো, তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন শুরুতে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। পশ্চিমা দেশগুলো কিন্তু আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে ইউনূস সরকারের দিক থেকে। তার একটা বড় খবর হলো দ্রুত নির্বাচন সহ 3 দফা দাবিতে 3টি দাবিতে প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ার 43 সিনেটর এমপির চিঠি। পশ্চিমা দেশগুলো আর যাই হোক না কেন নির্বাচনের ব্যাপারে কিন্তু তারা একেবারে ঐক্যবদ্ধ। ভালো নির্বাচন হইতে হবে, সুষ্ঠু নির্বাচন। আপনি কি সংস্কার করলেন না করলেন এটা আপনার ব্যাপার। নির্বাচন হইতে হবে। নির্বাচন ছাড়া কোনো দেশ চলতে পারে না। নির্বাচন ছাড়া কোনো সরকার রান করবে এটা তারা চিন্তাও করতে পারবে না। সুতরাং এখন সংস্কার নিয়ে যাই বলা হোক না কেন তারা বলবে হ্যাঁ হ্যাঁ খুব ভালো, আপনাদের এই সংস্কারের সাথে আছে, কিন্তু নির্বাচনটা হইতে হবে। সেটাই দেখা গেল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে বুধবার চিঠি দিয়েছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের 43 সিনেটর ও এমপি। মোটা দাগে 3টি ইস্যুকে সামনে আনা হয়েছে। সেগুলো হচ্ছে জরুরি ভিত্তিতে সুনির্দিষ্ট নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, জুলাই অভ্যুত্থানের ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ভেঙে ফেলা অর্থাৎ র্যাব ভেঙে ফেলা। এসব কাজ করতে বিলম্ব বা অস্পষ্টতা কেবল জনসাধারণের অবিশ্বাসকে আরও গভীর করবে এবং দেশে গণতান্ত্রিক ভবিষ্যৎকে বিপন্ন করবে। বাংলাদেশের জনগণ, আন্তর্জাতিক সম্প্রদায় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমরা আপনার নেতৃত্বকে সিদ্ধান্তমূলকভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি। গণতান্ত্রিক বৈধতা পুনরুদ্ধারের দিকে এই অপরিহার্য পদক্ষেপকে সমর্থন করার জন্য আমরা গঠনমূলকভাবে জড়িত থাকতে প্রস্তুত, অর্থাৎ তারা মধ্যস্থতা করতেও প্রস্তুত। ইমেল বার্তার মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে এই চিঠি দেওয়া হয়েছে, যা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশিদুল হক নিশ্চিত করেছেন। এই সংক্রান্ত একটি চিঠি কালবেলার হাতেও এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে লেখা চিঠিতে বলা হয়েছে, আমরা নিম্ন স্বাক্ষরকারী অস্ট্রেলিয়ান সিনেটর এবং এমপিরা নির্বাচিত সদস্য হিসাবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে সমর্থন করার জন্য আমরা প্রত্যাশা ভাগাভাগি করতে চাই। সেজন্য অবিলম্বে নির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ প্রদান, জুলাই অভ্যুত্থানের ভুক্তভোগীদের ন্যায় বিচার নিশ্চিত করা এবং র্যাব ভেঙে ফেলা। দর্শক খেয়াল করছেন তো, এই পশ্চিমা দেশ একটা শক্তিশালী দেশ অস্ট্রেলিয়া, তাদের এই চিঠিটা এটা আমাদের জন্য লজ্জা। নির্বাচনের রোডম্যাপটা সুনির্দিষ্ট করলে, কালকে যেটা বিএনপিও বলেছে, তারা এখনও সরকারকে সমর্থন দিচ্ছে এবং 2 মাসের মধ্যে যদি তারা নির্বাচনী রোডম্যাপ নির্দিষ্ট না করে তাহলে তারা নামবে। ইতিমধ্যে একটা ইস্যুকে কেন্দ্র করে এটা কিন্তু সিগন্যাল যে ইশরাককে শপথ করতে না দেওয়ার মধ্য দিয়ে একটা দৃষ্টিভঙ্গি কিন্তু ফুটে উঠেছে। এর সাথে কি সব উপদেষ্টারা আছে? নেই। আর এই সংকট যদি চলতে থাকে, উপদেষ্টাদের অনেকে আছেন যারা কিন্তু রিজাইন করতে পারেন, সরকার তখন আরও সংকটে পড়বে। ফলে প্রধান দল বিএনপির সঙ্গে যত দূরত্ব বাড়বে সংকট ঘনীভূত হবে এবং প্রধান দল যদি রাজপথে নামে, পুলিশ প্রশাসন কেউ কিন্তু বাধা দেবে না। তারা জানে যে আগামী সরকার কোনটা। সুতরাং ইউনূস সরকারের কাছে তাতে কোনো প্রত্যাশা নেই। তারা কিছু মনে করে যে রুটিন কিছু কাজ করবে এবং একটা ভালো নির্বাচন করবে। নির্বাচনের পর নির্বাচিত সরকার, সেটাই দীর্ঘমেয়াদী সরকার, সেটাই টেকসই সরকার। এটা যেমন দেশের অনেক উপলব্ধি করছেন, তেমনি এখন পশ্চিমা দেশও কিন্তু মুখ খুলতে শুরু করেছে। সংস্কার বলে কিন্তু কালক্ষেপণ তারা মেনে নেবে না, এটা পরিষ্কার হলো। দর্শক, সংকট কিন্তু বেড়ে যাচ্ছে। যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ইশরাক সমর্থকদের। সিইসি সহ 5 ইসির পদত্যাগ না করা পর্যন্ত চলবে বিক্ষোভ। নির্বাচন কমিশন ভবনে যে এনসিপি বিক্ষোভ করছে, তারা সিইসি সহ 5 ইসির পদত্যাগ চাইছে। আর অন্যদিকে মেয়র হিসেবে শপথ নেওয়ার দাবিতে এখন নগর ভবন না, পুরো মৎস্য ভবন,
কাকরাইল, এমনকি এই যে যমুনার সামনে কিন্তু চলে এসছে ইশাক সমর্থকদের। তার মানে বিএনপি এবং এনসিপি কার্যত দুটি দল দুই প্রান্তে অবস্থান করলেও তারা কিন্তু এখন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেল। এই সংকট নিরসনে সরকার যদি নিশ্চুপ থাকে, অন্যান্য রাজনৈতিক দল যদি সমাধানের আয়োজন না করে, পরিস্থিতি সংঘাতমুখর হয়ে যাবে। বিএনপির হাজার হাজার সমর্থকের বিপরীতে নির্বাচন কমিশন প্রাঙ্গণে কয়েকশো সমর্থক এনসিপির, এটাও কিন্তু খুবই সিগনিফিক্যান্ট। এই কারণে ছাত্রদের সমর্থন হারিয়েছে এনসিপি, পরিষ্কার বোঝা যাচ্ছে। ছাত্ররা আর এনসিপির পেছনে নেই। ছাত্রদের যেই অংশটা রাজনীতি করার জন্য তারা সেই রাজনীতিতে ঢুকে গেছে, আর সাধারণ যে ছাত্ররা সেই ছাত্ররা চলে গেছে হয় শিক্ষাঙ্গনে অথবা রাজনীতির বাইরে চলে গেছে। তারা আর ওই অর্থে এনসিপিকে ওন করে না। কিন্তু বিএনপি তো বিএনপি, গত 15 বছরের লড়াই সংগ্রাম করে দল হিসেবে তারা যেই পরিমাণ সমর্থন, তার জনভিত্তি আছে, সেই তুলনায় এনসিপির কি আছে? এনসিপি যদি জামাত অংশ নেয় তাহলে এনসিপি শক্তিশালী হয়। সেটা দেখা গেছে যখন নাকি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির 2-3 হাজার কর্মী সমর্থক, যখন নাকি হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে জামাত হাজির হলো, তখন কিন্তু পরিস্থিতি অন্যদিকে টার্ন করলো। কিন্তু শুধু এনসিপি বিএনপির কাছে কিন্তু অসহায়, কিচ্ছু না। তো এখন যে খবরটা, সেটা যেহেতু 10টার মধ্যে আজকে আলটিমেটাম ছিল যে তাদের শপথ নেওয়া, সেটা নেওয়া হয়নি, এবং উচ্চ আদালত যে রিট পিটিশন করা হয়েছিল গেজেটের বিরুদ্ধে নির্বাচন কমিশনের, সেটি আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার এটা নিষ্পত্তি হবে। তো এর আগ পর্যন্ত আসলে কি হবে? আদালত যদি আজকেই একটা রায় দিত, ঘোষণা দিত, তাহলে হয়তো নিষ্পত্তি হতো বা আর একদিকে টার্ন করতো। কিন্তু এখন কিন্তু যেহেতু আদালত কোনো আদেশ আসলো না, তাহলে ইশাক হোসেনের সমর্থকরা কিন্তু রাজপথে থেকে গেল। এখন তাদের দাবি আজকে কিন্তু পরিষ্কার। ইশাক হোসেন ভেরিফাইড ফেসবুক পেজে বলেছেন যে উপদেষ্টা পরিষদ থেকে 2 উপদেষ্টা, রাজনৈতিক উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম তথ্য উপদেষ্টা, 2 জনেরই পদত্যাগ দাবি করেছেন। আর অন্যদিকে এনসিপি যে নির্বাচন কমিশন সচিবালয়ের ওইদিকে যে তারা অবস্থান নিয়ে আছে, যদিও তাদের মানে লোকবল খুবই কম। বেলা 11:30 দিকে ইশাক হোসেনের সহস্রাধিক সমর্থক কাকরাইল মোড়, যমুনার প্রবেশ পথের আশেপাশে অবস্থান নেন। এর প্রায় 20 মিনিট আগে পুলিশ যমুনার দিকে যাওয়ার পথটি বন্ধ করে দেয়। বুধবার সকাল 10টা পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছিল। ইশাকের পক্ষে বিক্ষোভকারী সমন্বয়কারী সাবেক সচিব মশিউর রহমান বলছেন যে আমরা বুধবার সকাল 10টা পর্যন্ত অপেক্ষা করব। যদি এই সীমার মধ্যে ইশাককে মেয়রের দায়িত্ব দেয়া না হয়, তাহলে সকাল 10টা থেকে পুনরায় একত্র হয়ে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করব। এবং ইশাকের সমর্থনে কিন্তু সিটি কর্পোরেশনের সকল স্তরের কর্মচারীরাও নেমে এসছে। এখন এটার বিপরীতে তাদের ক্ষোভ যে গেজেট কেন প্রকাশ করলো ওই ইশাককে মেয়র হিসাবে, সেই কারণে তারা বলছে যে এই নির্বাচন কমিশন স্বাধীন না, নির্বাচন কমিশন নিরপেক্ষ না। এখন সিসি নাসিরুদ্দিন সহ 5 নির্বাচন কমিশনারের পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে ঢাকা জাতীয় নাগরিক পার্টির মহানগর উত্তর এই ঘোষণা দিয়েছে। নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় এই দলটি। এখন কি হবে? পরিস্থিতি বেশ জটিল হয়ে গেল। এনসিপি ছোট হলেও মানে অনেকে মনে করে এই সরকারে এনসিপির একটা প্রভাব আছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এনসিপিকে মনে মনে সমর্থন করেন, বা এক ধরনের সহমর্মিতা, সমর্থন সব কিছুই আছে ওই এনসিপির প্রতি। ফলে এনসিপির দাবিকে উপেক্ষা করতে পারছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। আর বাস্তবতা হলো রাজপথের যে বিএনপির যে অবস্থান, সেই অবস্থান বাস্তবতাটাকে উপেক্ষা করা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এখন খুবই কঠিন। মেয়র ইস্যুতে চলমান আন্দোলনে রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ইশাক হোসেন। তিনি আহ্বান জানিয়েছেন যে উপদেষ্টা আসিফ এবং মাহফুজ যেন পদত্যাগ করেন। কী কারণে পদত্যাগ করা উচিত তার কিছু যুক্তি তিনি তুলে ধরেছেন। বোঝাই যাচ্ছে যে
বর্তমান অন্তর্বর্তী সরকারের একটা অংশ, তারা কোনোভাবেই চায় না যে ইশরাক হোসেন মেয়র হিসেবে শপথ নিক বা নগর ভবনে অবস্থান করুক। সম্ভবত সেই কারণে এখন এই আলোচনাগুলো সামনে এসছে এবং ইশরাক হোসেন সেই ব্যাপারে যুক্তি তুলে ধরে একটি স্ট্যাটাস দিয়েছেন তার ভেরিফাইড ফেসবুকে। ওখানে বলছেন যে গণতান্ত্রিক ভাষায় রাজনৈতিক শিষ্টাচার মেনে যৌক্তিক কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং উপদেষ্টা মাহফুজ আলমকে অন্তর্বর্তীকালীন সরকারের সকল দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছে। যেহেতু এটা প্রতীয়মান যে আপনারা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত আছেন, হয়তো আগামীতে সরাসরি যুক্ত হবেন এবং এটাও অনেকটা স্পষ্ট আপনারা নির্বাচন করবেন, তাহলে আপনাদের পদত্যাগের দাবি কি অযৌক্তিক? প্রশ্ন ইশরাকের। নাকি এটাই সঠিক পদক্ষেপ হবে এবং আপনাদের নিয়ে রাজনৈতিক বিতর্কের অবসান ঘটবে? তিনি বলছেন, আপনাদেরই নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন সেটাই অনুসরণ করুন। উনি চাইলে হয়তো আরো কিছুদিন মন্ত্রিত্ব করে তারপর এনসিপিতে যেতে পারতেন। একটা সময় ছিল সার্জিস আলম, হাসনাত ও আবদুল্লাহরা জোরালোভাবে দাবি করলে ওনারাও হয়তো মন্ত্রিত্ব নিতে পারতেন, কিন্তু তারা রাজনীতি করবেন বলে সেই কর্মপন্থা বেছে নিয়েছেন। হয়তো একদিন জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে পূর্ণাঙ্গভাবে মন্ত্রীর দায়িত্ব, ক্ষমতা এবং সম্মান আবার পাবেন। আপনারা পদত্যাগ করলে বর্তমান সরকারের নিরপেক্ষতার ইমেজই বৃদ্ধি পাবে। এখনো মনে করি সরাসরি রাজনীতিতে যোগ দিয়ে দলীয় এবং সাংগঠনিক কাজ করে অভিজ্ঞতা অর্জন করতে পারলে দেশ এবং জনগণকে আপনারা আরো ভালো কিছু দিতে পারবেন। আর ক্ষমতা ধরে রাখলে আপনাদের দলের লোকজনকে বিশেষ সুবিধা দিতেই হবে। এটা থেকে বিরত থাকার বা শতভাগ নিরপেক্ষ থাকার বিন্দুমাত্র সম্ভাবনা অথবা ক্ষমতা আপনাদের নেই, কারোরই থাকে না। কাঁঠাল ভাঙবে আপনাদের মাথায়, খাবে কিন্তু অন্য সবাই। যাক, একটা ভালো সৎ পরামর্শ দিয়েছে। আসলে এর মূল বিষয়টা এখন মানুষের মধ্যে আলোচনা যে অন্তর্বর্তী সরকার, আমি নিজেও বলেছি যে দুইটা অংশ, একটা সত্যিকারের তত্ত্বাবধায়ক মডেল আছে অনেকের আচরণে, তারা রাজনীতি নিয়ে বিন্দুমাত্র তাদের কোনো উদ্বেগ উৎকণ্ঠা নেই বা পার্টিসিপেশন নেই, তারা তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছে। কিন্তু আরেকটা অংশ কিন্তু সরকারের থেকে তারা দল সংগঠিত করছে এবং সারা দেশে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নামে যেই পরিস্থিতি তৈরি হচ্ছে, অনেকে মনে করছেন এটা ছাত্রলীগের আর একটা রূপ। মানে ছাত্রলীগের নামে আগে যেমন সারা দেশে চাঁদাবাজি, মাস্তানি চলতো, দখলদারিত্ব চলতো, এখন তাই চলছে। ধানমন্ডিতে দেখেন, হাক্কানি পাবলিশার্সের প্রকাশকের বাসায় যে তার কাছে চাঁদা দাবি, তাকে অবরুদ্ধ করা, পুলিশকে আবার বলতেছে এখনই গ্রেপ্তার করেন, আমি মামলা করব। এই যে ডিকটেট করা কখন করে? যখন কেউ মনে করে যে আমি ক্ষমতায় আছি বা আমার দল ক্ষমতায় আছে। তাহলে বর্তমান অন্তর্বর্তী সরকার কি একটা দল? এটা কি এনসিপির দল যে ক্ষমতায় আছে? জনগণ কি এনসিপি কে ক্ষমতায় বসাইছে? নাকি জনগণ কি বলে সবার সমর্থনে এখন এই সরকার চলছে? হঠাৎ করে তাদের কেউ রাজনীতিতে ঢুকে গেল, যে নাহিদ ইসলাম পদত্যাগ করে চলে গেছে, এটা ভালো। কিন্তু বাকিরা কি করছে? তারা সরকারের সুবিধাও নিচ্ছে, আবার তারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছে। ফলে এটা নিয়ে ক্রমেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগতভাবে তার ইমেজ নষ্ট হচ্ছে, সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে। সুতরাং সেই প্রেক্ষিতে বলা যায় যে ইশরাক হোসেনের এই ফেসবুক পোস্টটি অত্যন্ত যৌক্তিক। দর্শক, আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি। আজকে আমরা ইলিয়াস আলী সম্পর্কে অজানা কিছু তথ্য জানবো, যে বিষয়গুলো এখনো মিডিয়াতে আসেনি। ইলিয়াস আলী কি গুম নাকি হত্যাকাণ্ড, নাকি তিনি এখনো বেঁচে আছেন? প্রমাণ সহ বিশ্লেষণ। 2012 সালের 17 এপ্রিল গভীর রাতে ঢাকার বনানীতে নিখোঁজ হন সিলেট 4 আসনের প্রাক্তন সংসদ সদস্য ও বিএনপির নেতা ইলিয়াস আলী। সাথে নিখোঁজ হন তার ড্রাইভার আনসার আলীও। এখন প্রশ্ন, তিনি নিখোঁজ হয়েছেন নাকি তাকে হত্যা করে লাশ গুম করা হয়েছে? কি প্রমাণ আছে? কারা ছিল সেই রাতে জড়িত? তার গাড়িটি কোথায় পাওয়া গেল? কে প্রথম দেখলো? কে উদ্ধার করলো? এই পর্বে আমরা মিডিয়া রিপোর্ট, সামাজিক মিডিয়া ভিডিও, রাষ্ট্রীয় নীরবতা এবং গোয়েন্দা সংস্থার ভূমিকা সহ বিস্তারিত বিশ্লেষণ করব। তারিখ 17 এপ্রিল 2012, রাত 10:30 থেকে 12টা। লোকেশন বনানী 27 নম্বর রোড। কি ঘটেছিল সেদিন? রাত 10:45 বনানী থেকে বের হন ইলিয়াস আলী। রাত 11:30 পরিবারের সঙ্গে শেষ কথা হয়।
রাত 12:10 বনানী 27 নম্বর রোডে তার গাড়ি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয় গাড়িটি একটি অচেনা মাইক্রোবাস দ্বারা অনুসরণ করা হচ্ছিল, তবে সেই সিসিটিভি ফুটেজ রাষ্ট্র প্রকাশ করেনি। রেফারেন্স প্রথম আলো এপ্রিল 2012, ডেইলি স্টার 18 এপ্রিল 2012। সেই সময় ড্রাইভার আনসার আলীর ভূমিকা ও অবস্থান। ইলিয়াস আলী গাড়ির চালক ছিলেন আনসার আলী। গাড়ি খুঁজে পাওয়া গেলেও তাদেরকে বা তাদের মোবাইল ফোনও কোথাও পাওয়া যায়নি। গাড়ির দরজা খোলা ছিল, চাবি ছিল না। আনসার আলীর মোবাইল ফোন শেষ ট্র্যাক হয় মিরপুর সেনানিবাস সংলগ্ন এলাকায়। রেফারেন্স বিবিসি বাংলা। এখন আমরা জানব গোয়েন্দা সংস্থার ভূমিকা কি ছিল। বিভিন্ন রিপোর্টে অভিযোগ গাড়ি উদ্ধারের 30 মিনিটের মধ্যে র্যাব 2 এবং ডিজিএফ এর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। গাড়ি পুলিশের হাতে না দিয়ে নিজেদের হেফাজতে নেন একটি গোয়েন্দা সংস্থা। বনানীর আশেপাশে সেই রাতে মোবাইল নেটওয়ার্ক ব্ল্যাক আউট করা হয়। রেফারেন্স ইটিভি ইনভেস্টিগেটিভ রিপোর্ট 2012, হিউম্যান রাইটস ওয়াচ রিপোর্ট 2013। কি প্রমাণ বলে এটি হত্যাকাণ্ড ছিল, এখন আমরা সেই বিষয়ে অনুসন্ধান করব। প্রথমে আসুন গাড়ির অবস্থান নিয়ে। পরিত্যক্ত গাড়ির দরজা খোলা এবং নিকটে কোনো লাশ না পাওয়া, এতে বোঝা যায় স্পষ্ট এটি একটি আগে পরিকল্পনা ছিল। মোবাইল ট্র্যাকিং ডেটা। বিডি নিউজ 24 এর রিপোর্ট অনুসারে মোবাইল ট্র্যাক করে দেখা গেছে শেষ সংকেত ছিল সেনানিবাস সংলগ্ন এলাকায়। সামরিক গোয়েন্দা সংস্থার নীরবতা, সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও প্রকাশ না করা, কোনো তদন্ত রিপোর্ট জনসম্মুখে আসেনি। সামরিক গোয়েন্দা কর্মকর্তার নাম যেভাবে উঠে আসে, মিডিয়া একাধিক রিপোর্টের দাবি গ্রেপ্তারকৃত জিয়াউল আহসানের নাম উঠে এসেছে। তিনি তৎকালীন অ্যাকশন কমান্ডার হিসেবে অপারেশন তত্ত্বাবধান করেন। রেফারেন্স আমার দেশ অনলাইন 2012। এছাড়া আল জাজিরার 2024 সালের একটি রিপোর্টও এটি প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টটির টাইটেল ছিল এমন, সেক্রেট কিলিং ইন বাংলাদেশ। লাশ না পাওয়া গেলেও যেভাবে হত্যা প্রমাণিত হতে পারে। লাশ না পাওয়া গেলেও যা ঘটনার সত্যতা প্রমাণে সহায়ক থাকে তা হত্যা প্রমাণে যথেষ্ট। বাংলাদেশেও কিছু ক্ষেত্রে লাশ ছাড়াই হত্যা মামলা চলছে, যেমন নারায়ণগঞ্জের 7 মার্ডার কেস, কল্পনা চাকমা কেস। সোশ্যাল মিডিয়া ও নাগরিক অনুসন্ধানে কিছু লোককে খুঁজে পাওয়া গেছে, যেমন বনানীর প্রহরী, গাড়ি উদ্ধারে প্রত্যক্ষদর্শী। তারা বিগত বছরগুলোতে মুখ খোলেনি, তবে নতুন সরকার আসার পরেই মুখ খুলতে শুরু করেছেন। মূলত এই ঘটনাকে কি গুম বলা হয় নাকি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড? সমস্ত তথ্য বিশ্লেষণে যা দেখা যায়, একজন প্রভাবশালী রাজনীতিবিদকে সরকারি গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে গুম করা হয়। তার পরিবার, গাড়ির চালক, গাড়ির স্থান, মোবাইল লোকেশন সবকিছুতেই মিল পাওয়া যায় পরিকল্পনা। আজ পর্যন্ত তার লাশ না খুঁজে পাওয়া গেলেও একটি সুসংগঠিত অপরাধ চিত্র এখানে ফুটে উঠেছে। ইলিয়াস আলী গুম হননি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে গুম করা হয়েছে এবং এর পেছনে রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা জড়িত থাকার বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। তো আশা করছি আপনারা পুরো প্রতিবেদনটি মনোযোগ সহকারে শুনেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। আর এ ধরনের প্রতিবেদন আরো চান কিনা তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি পরে পর্যায়ক্রমে একটি একটি করে প্রতিবেদন আপনাদের সামনে প্রকাশ করব। আপনারা কি জানতে আগ্রহী এই ইলিয়াস আলী সম্পর্কে অবশ্যই তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আশা করছি আপনারা এই ভিডিওটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।